বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল মিশর সরকার। কায়রো হয়ে অন্য দেশে যেতে বাধ্যতামূলক ট্রানজিট ভিসা। চুক্তিতে মরিয়া ট্রাম্প ইরানের তেল সাম্রাজ্য নিশ্চিহ্নের হুমকি পাত্তা না দিয়ে ইসরায়েলে তেহরানের পাল্টা হামলা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। এ পর্যন্ত সারা দেশে 764 জন হামের রোগী শনাক্ত হয়েছে, বেশিরভাগই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং বরিশালের, এমন তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। তবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানালেন, এখনো হামের প্রাদুর্ভাব বাড়েনি। এপ্রিলের শুরুতে আসছে হাম সহ 8 রোগের টিকা। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হঠাৎ দেশে বেড়েছে হাম রোগ, যা সাধারণত শিশুদেরই বেশি হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশালে গত কয়েকদিনে বেড়েছে রোগীর সংখ্যা। হাম গ্রীষ্মকালের রোগ হলেও এবছর হঠাৎ করে সারা দেশের হাসপাতালে এ রোগে আক্রান্তের সংখ্যা এতটা কেন বাড়ল? স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2018 সাল থেকে দেশে হামের টিকার ক্যাম্পেইন হয়নি। এর কারণ হিসেবে কাউকে দোষারোপ না করলেও সরকার এখন এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে তা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হাম সহ আরো কয়েকটি রোগের টিকার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে, টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট। টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মিনিস্টার পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাআল্লাহ। এদিকে সচিবালয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরে তারা জানান, আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তা করতে চায়। কাজের পরিধি নির্ধারণে দুই দেশের মধ্যে গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। We were here today to discuss plans for a new 5-year commitment from the United States focused on global health security, infectious diseases such as drug-resistant tuberculosis, polio, other transnational health threats, technology to help the health system in Bangladesh. আমরা কিভাবে সাহায্যটা নিব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব, এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে। ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। সেটা মে মাসের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। বর্তমানে স্বাস্থ্য খাতে $91 মিলিয়ন বরাদ্দ রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অর্থায়নের পাশাপাশি আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ দেবে দেশটি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, দরকার সঠিক সময়ে চিকিৎসা, টিকা নেওয়া এবং সচেতনতাই পারে এর ঝুঁকি কমাতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের উপসর্গ শনাক্ত করা এবং কখন রোগীকে হাসপাতালে নিতে হবে তা সকলের জানতে হবে, আর এর পাশাপাশি দ্রুত টিকার ব্যবস্থাও করতে হবে। মাসুদা লাবণীর প্রতিবেদন। ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ। এটি মূলত রুবেলা নামের অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, যা হাঁচি কাশি থেকে ছড়িয়ে পড়ে দ্রুত। তবে বেশি আক্রান্ত শিশুরা, ঘটছে মৃত্যুও। আর তাই তো লক্ষণ সম্পর্কে জানা ও হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুর হালকা জ্বর, একটু কাশি কিংবা চোখ লাল হওয়া অনেক সময় সাধারণ সর্দি কাশি ভেবে অনেকেই এড়িয়ে যান। তবে চিকিৎসকরা বলছেন, সাধারণত 6 মাস বয়সী শিশুদের হাম হলেও এবার 3 মাসের শিশুরাও আক্রান্ত হচ্ছে। হালকা থেকে মাঝারি জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া,
চোখ লাল হওয়া ও পানি পড়া, শরীর দুর্বল লাগা। এই লক্ষণগুলো 2 থেকে 3 দিনের মধ্যে দেখা দিতে পারে ত্বকে লালচে র্যাশ, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়লে বুঝতে হবে হামে আক্রান্ত হয়েছে শিশু। লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথম কথা হচ্ছে যে মানুষ, বাবা মা, প্রতিবেশী যখনই একটা বাচ্চার জ্বর সাথে সাথে র্যাশ দেখবে, এই লক্ষণ দেখার সাথে সাথেই তাদের উচিত হবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পরে তারা যদি সন্দেহ করে হ্যাঁ সত্যি হাম, তাহলে তারা উচ্চতর কেন্দ্রে পাঠাতে পারে অথবা নিজেরাও ট্রিট করতে পারে। যখন বুঝলো যে এটা হ্যাঁ হাম, সাসপেক্টেড হাম, তখন ওই বাচ্চাকে অন্য বাচ্চা থেকে আইসোলেট করা, আলাদা করে রাখা উচিত। লক্ষণ দেখা দিলে বেশ কিছু নিয়ম মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাম খুব সহজেই ছড়ায়, তাই শিশুর মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে অন্য শিশু বা বয়স্কদের থেকে কিছুটা আলাদা রাখতে হবে। হামে কিন্তু সরাসরি কোনো বাচ্চা মারা যায় না। হামে মারা যাওয়ার কারণ হলো যে হাম অন্যান্য রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কমিয়ে দেয়, এবং সাধারণত আমরা এগুলো বাচ্চাকেও দেখব যে কোনো নিউমোনিয়া হয়েছে কোনো জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, অথবা ডায়রিয়া হয়েছে, অথবা অন্য কোনো রোগ হয়েছে। সময় মতো সঠিক চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তাই শিশুর শরীরে ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। গাইডলাইনটা এমন ভাবে করতে হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর হয়ে তৃতীয় কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। যেসব বাংলাদেশি পাসপোর্টধারী মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকে যাত্রার আগেই দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। সোমবার ঢাকাস্থ মিশরীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দূতাবাস আরও জানায়, ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার আগে বৈধ পাসপোর্টে ট্রানজিট ভিসা নিশ্চিত করতে হবে। মাঝ সমুদ্র থেকে এক বাংলাদেশি সহ 13 পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ার কোস্টগার্ড। গণমাধ্যমের বরাতে জানা যায়, দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার কুয়ালা বেসুত উপকূলে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়েন তারা। নিয়মিত টহল দেওয়ার সময় পর্যটকবাহী বোটটিকে উত্তাল সমুদ্রে ভাসতে দেখেন তারা। আর এই সময় মেরিটাইম মালয়েশিয়ার সদস্যরা সব যাত্রীকে তাদের টহল বোটে তোলেন। উদ্ধারকৃত পর্যটকদের মধ্যে একজন বাংলাদেশি সহ 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে চীনের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আর এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়। এর পাশাপাশি বাংলাদেশের পর্যটন, বিনিয়োগ ও সাংস্কৃতিক সম্ভাবনার উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মিশিগানের ওয়ারেন শহরের 13 মাইলের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক, মিশিগান প্রতিনিধি জুয়েল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি, উত্তর আমেরিকা প্রথম আলোর মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব সহ আরও অনেকে। এ সময় প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত সমঝোতা না হলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে দেশটির তেল সাম্রাজ্য। ইরানের খার্ক দ্বীপ দখলের ইঙ্গিতও তিনি দিয়েছেন। তবে এসব হুমকিকে পাত্তাই দিচ্ছেন না তেহরান। পাল্টা জবাবে ইসরায়েলের তেল শোধনাগারে হামলা করেছে দেশটি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হলেও প্রতিনিয়তই একের পর এক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির তেল সাম্রাজ্য নিজেদের কবজায় নেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। ইঙ্গিত দেন খার্ক দ্বীপ দখলের। দেশটিতে মার্কিন স্থল অভিযানের প্রস্তুতির খবরের মধ্যেই খুব দ্রুত একটি চুক্তি হতে পারে বলেও আশাবাদী তিনি। আমরা হয়তো খার্ক দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে।
গণমাধ্যমের তথ্য বলছে 1988 সালেই এই দ্বীপটি দখলের কথা বলেছিলেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের ধারণা এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে বিশ্বের তেলের বাজারের অস্থিরতা কমানোই একমাত্র লক্ষ্য ওয়াশিংটনের। তাই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বাধ্য করতেই দ্বীপটি দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের দাবিগুলো অবাস্তব এবং অযৌক্তিক। পাকিস্তানের বৈঠক আসলে তাদের নিজেদেরই তৈরি করা একটি কাঠামো, আমরা সেখানে অংশগ্রহণ করিনি। এদিকে চলছে পাল্টাপাল্টি হামলাও। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেল শোধনাগারে আগুন লাগার খবর জানিয়েছে গণমাধ্যম। কুয়েতের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজের দায়িত্বে থাকা নৌ কমান্ডার তাংসিরির নিহতের তথ্য স্বীকার করেছে তেহরান। আফরিন মৌ, নিউজ 24। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এতে তেল শোধনাগারের শিল্প ভবন ও জ্বালানি ট্যাঙ্কার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় শোধনাগারের ভেতর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। তবে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন এতে জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে না। ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বেতন কাঠামো এলেন জাতীয় ক্রীড়াবিদরা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের উদ্বোধন করেন সরকার প্রধান। জানিয়েছেন আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য ধারণ করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁয়ের নিজ কার্যালয়ে 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয়ীদের হাতে ক্রীড়া কার্ড, মেডেল ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বেতন কাঠামোয় এলেন জাতীয় ক্রীড়াবিদরা। প্রথম তালিকায় 129 জনকে রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবে 500 জনের নাম। আন্তরিক শুভেচ্ছা এবং প্রধানমন্ত্রী বলেন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুড়ি স্পোর্টস, এবং একই সাথে ইনশাআল্লাহ এটা সারা দেশে শুরু হবে। খেলোয়াড়রা যাতে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন সে লক্ষ্যে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছে। সরকার প্রধান বলেন সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, বাংলাদেশও পিছিয়ে থাকবে না। এবং অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না, আমরা ইনশাআল্লাহ পিছিয়ে থাকবো না। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। আমরা সকলেই যেটা জানি। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। নবনিযুক্ত 42 জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কড়া বার্তা জানান। অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধানের সঙ্গে এটি তাদের প্রথম বড় কোনো সমন্বয় সভা। দায় মুক্তি পাবেন জুলাই যোদ্ধারা, তাদের সুরক্ষায় বিল পাশ করা হবে জাতীয় সংসদে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। গঠন করা হয়েছে কমিটিও। এদিকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সোমবারও দেখা গেছে হট্টগোল।
সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকের শুরুতে সম্পূরক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জ্বালানি নিয়ে কথা বলার সময়ই সংসদে হট্টগোল করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি Honorable members, may I humbly request all of you. স্বরাষ্ট্রমন্ত্রী জানান 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহারের কমিটি গঠন করা হয়েছে। বলেন, জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার। 2009 থেকে 2024 পর্যন্ত গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন। এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে কথা বলেন সংসদ সদস্যরা। এছাড়াও কথা বলেন আরো বিভিন্ন বিষয়ে। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন, তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1998 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে, তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, চলবে 30 এপ্রিল পর্যন্ত। সম্ভব ততজন সদস্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণভোট আদেশ হওয়ায় সংসদে বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের বাকি 133টি অধ্যাদেশের মতো গণভোটও যদি অধ্যাদেশ হতো তাহলে সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকত। সোমবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা 133টার অন্তর্ভুক্ত নয়। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে, আর আদেশের বিষয়ে আমার অনেক বক্তব্য আছে। এটা রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, সেই এখতিয়ার রাষ্ট্রপতির নাই। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 7 জুন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী সোমবার এই তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। আর এই বিষয়ে মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এই তারিখ অনুমোদন করেছেন। এই বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে গত রবিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রাথমিকভাবে 7 জুন পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করেন। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে প্রায় 1.5 লাখের বেশি লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। গাজীপুরের কোনাবাড়ির আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে সিডিএ আবাসিক এলাকার পুরাতন তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। আর এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে 510 লিটার জ্বালানি তেল মজুদ রাখা এবং অবৈধভাবে বিক্রির দায়ে 2টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 2 ব্যবসায়ীকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমরা বেশ কয়েকটা জায়গায় রেড দিয়েছি, সেখানে গিয়েছি। আজকে এখানে আমরা প্রায় 25,000 লিটার ডিজেল আমরা এখানে কিন্তু জব্দ করতে সক্ষম হয়েছি। আমাদের জেলা প্রশাসন এবং অন্যান্য পুলিশ বিভাগ এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা তৎপর রয়েছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। প্রবাসী সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।